নমস্কার, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। আমি পবিত্র দাস। যে কোনো বিশ্ববিদ্যালয়েরই প্রথম সেমেস্টার যেটা, সেই প্রথম সেমেস্টারের সিলেবাসে বাংলা সাহিত্যের ইতিহাস অবশ্যই পঠনীয় বিষয়। সেই দিকে খেয়াল রেখে আমরা প্রথম সেমেস্টারের জন্য ক্লাস শুরু করছি বাংলা সাহিত্যের ইতিহাস। এবার বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে তার সম্পর্কে যে প্রধান যে ধারণাটা রাখতে হবে সেটা হলো যুগবিভাগ। সে যুগবিভাগ নিয়ে আজকের প্রথম ক্লাস, এবং যুগবিভাগের সাথে সাথে আরও কিছু প্রয়োজনীয় তথ্য এই ক্লাসে আলোচনা করা হবে। শেষ পর্যন্ত সঙ্গে থেকো, তোমাদের সুবিধার জন্য এই প্রয়াস। যা কিছু অসুবিধা হবে কমেন্ট করে অবশ্যই জানিও, যথারীতি সাহায্য করব উত্তর দেওয়ার। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসের এখানে আমি ছোট ছোট করে লিখে রেখেছি যেটা যুগবিভাগ, আমি জুম করছি পরে। বাংলা সাহিত্যের ইতিহাসের যেটা প্রধান যে দিক, সেটা হলো তিনটে যুগে ভাগ করা যায় মোটামুটিভাবে। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। প্রাচীন যুগ মানে হলো যেটা সব থেকে পুরনো, যেই সময় থেকে সাহিত্যের ইতিহাস মানে সাহিত্যিক নিদর্শন অবশ্যই প্রয়োজনীয়। প্রাচীন যুগ বলতে সেই সময়টাকে বলা হয়েছে যে এই সব থেকে কোন নিদর্শনটা কোন সময় পাওয়া গিয়েছিল সেইটার উপর ভিত্তি করে প্রাচীন যুগ। মধ্যযুগ কোনটা না, আধুনিক যুগের থেকে যেটা পুরনো, আর পুরনোর থেকে যেটা একটু মডার্ন ছিল সেই সময়টা। এই মোটামুটি তিনটে ভাগ, প্রাচীন যুগ, মধ্যযুগ আর অন্ধকার যুগ। কিন্তু এর মধ্যেও আবার আরও কিছু কিছু জিনিস লক্ষ্য করা যায়। যেমন আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের মূল লেখক কারা হবেন না, বাঙালিরাই হওয়া উচিত। বাট বাঙালিদের রচিত কোনো সাহিত্য আগে পাওয়া গিয়েছে কিনা, যদি পাওয়া যায় বাংলা ভিন্ন অন্য ভাষায়, তাহলে সেই যুগটাকে আমরা করছি প্রাক বাংলা সাহিত্য, অর্থাৎ বাঙালি রচিত প্রাক বাংলা সাহিত্য। ঠিক আছে, এই সময়টাই এই এই যে এইখানে যেটা আছে, এই সময়টাতে কিন্তু বাঙালিরা বাংলা ভাষায় সাহিত্য চর্চা করছেন না। কারণটা হলো আরেকটা, যে এই সময় বাংলা ভাষা হয়তো সেই অর্থে জমাটি বাঁধতে পারেনি, প্রাকৃতর ভাঙা রূপ ছিল, সাধারণ লোকসমাজের মুখে ব্যবহৃত ভাষা হিসেবেই থেকে গিয়েছিল। সেই জন্য, এবং অপাংতেয় ভাষা, এই ভাষাতে মানুষ কথা বলতে লজ্জা বোধ করত। হ্যাঁ, নিচুতলার মানুষরাই হয়তো এই ভাষায় কথা বলতো। সেই জন্য বাংলা ভাষায় এই সময় কোনো নিদর্শন পাওয়া যায়নি। তো যেটা পাওয়া গিয়েছিল, বাঙালি তো ছিল, জাতিটা তো আর আকাশ থেকে পড়েনি। বাঙালি জাতিরা সাহিত্য চর্চা করছে, বাঙালি জাতির মানুষ কিন্তু সাহিত্য চর্চা করছে। তো সেই যে সাহিত্য চর্চা তারা কোন ভাষায় করছে না, তারা সেই সময় সংস্কৃত ভাষায় শ্লোক রচনা করছে, প্রাকৃত ভাষায় প্রকীর্ণ কবিতা রচনা করছে। এই সমস্তর মধ্যে বাঙালির কবি প্রতিভা, বাঙালির সাহিত্য প্রতিভা লুকিয়েছিল। ঠিক আছে, এইটা। এছাড়াও কি ছিল না, বঙ্গদেশে তো রাজশাসন চলছিল। বঙ্গদেশের রাজশাসন চলাকালীন রাজাদের যে প্রশস্তিমূলক রচনা, তার মধ্যে সাহিত্যিক নিদর্শন লক্ষ্য করা যায়। বা বাঙালিরা যে লেখালেখি করছে, রাজাদের স্তুতি করছে, রাজাদের রাজ্যসীমা বর্ণনা করছে, সেইখানেও বাঙালির কবি প্রতিভা লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রাক বাংলা সাহিত্যটা ছিল, যেটা সংস্কৃত বা প্রাকৃত বা এই সমস্ত ভাষাতেই প্রচলিত ছিল, রচিত হয়েছিল। এই আর একটা জিনিস দেখা যায় যে সংস্কৃত ভাষায় বাঙালিরা যে কতটা এগিয়ে গিয়েছিল সেটা দেখা যায়। সংস্কৃত ভাষায় লেখার বিভিন্ন রীতি আছে, যেমন গৌড়ী রীতি, বৈদর্ভী রীতি, এইরকম যে প্রধান প্রধান তিনটে চারটে রীতি আছে, তার মধ্যে একটা হলো গৌড়ী রীতি। এই গৌড়ী শব্দটা কিন্তু গৌড় শব্দের সাথে যুক্ত। পণ্ডিতরা অনুমান করেন এই বাগাড়ম্বরযুক্ত গৌড়ী রীতিটা আসলে কিন্তু বাঙালিদেরই সৃষ্ট বা বাঙালিদেরই নিজস্ব রীতি। তো সেই অর্থে দেখতে গেলে কিন্তু প্রাক বাংলা সাহিত্য বাংলায় রচনা করছেন না বাঙালিরা, কিন্তু সংস্কৃত ভাষায় বা অন্য ভাষায় যে রচনা করছেন সাহিত্য, তার মধ্যে কিন্তু রয়েছে। তো যাই হোক, এইটা একটা দিক।
এই সময়ে প্রাপ্ত কিছু শ্লোক সংগ্রহ পাওয়া যায়, সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্রবচন সমুচ্চয় পাওয়া যাচ্ছে। তারপর তোমার হালের গাথা সপ্তশতী সেখানেও পাওয়া যাচ্ছে। এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই হলো প্রাক বাংলা সাহিত্য। এবার আছে প্রাচীন যুগ। প্রাচীন যুগ বলতে প্রাক বাংলা সাহিত্যের মায়া, বাংলা সাহিত্যের মোহ কাটিয়ে তারপর এই সময়টাতে আমরা প্রথম দেখতে পাবো বাঙালিরা নিজস্ব মাতৃভাষায় বা বাঙালিরা নিজস্ব ভাষায় প্রথম সাহিত্য রচনা করছেন। সেটা হলো দশম থেকে দ্বাদশ শতক। এই সময় বঙ্গদেশে চলছে এই সময় বঙ্গদেশে চলছে সেন আমল, পাল আমল। পাল যুগ ও সেন যুগের সময় বাঙালিরা বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে শুরু করেছেন, মূলত সেন আমলে। আর এই সময়কার একমাত্র সাহিত্যিক নিদর্শন এখন পর্যন্ত পাওয়া গিয়েছে, যেটা নেপালের রাজদরবারে, সেটা হল তোমার চর্যাপদ বা চর্যাগীতি কোষ। এইটা এবার এই নিয়ে যখন আমরা চর্যাপদ নিয়ে প্রথম আলোচনা করব, তখন আমরা বলবো যে সংস্কৃত ছেড়ে কবিরা কেন বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে শুরু করলেন। বাংলা ভাষা সাহিত্য চর্চা কিন্তু একটা উদ্দেশ্যমূলক সাহিত্য চর্চা। তো যাই হোক, এটা এরপর আছে মধ্যযুগ। এবার মধ্যযুগ, প্রাচীন যুগের পর মধ্যযুগ, এটাই স্বাভাবিক। কিন্তু প্রাচীন যুগের পর মধ্যযুগের মধ্যে একটা অন্ধকার যুগ বা তামস যুগ বা বন্ধ্যা যুগ বলে একটা সময়কাল আমরা দেখতে পাচ্ছি, যে সময়টাকে আমরা ধরা হয় মোটামুটিভাবে 1202 থেকে 1350, প্রায় 150 বছর বা 200 বছরের সময়কাল। এই সময়ে আমাদের কোনো সাহিত্যিক নিদর্শন আমরা পাচ্ছি না। এই সময়ে একটাও সাহিত্যিক নিদর্শন আমাদের হাতে এসে পৌঁছচ্ছে না বাংলা ভাষায় রচিত। তো ধরেই নেওয়া হয়েছে যে এই সময় বঙ্গদেশের বন্ধ্যা যুগ চলছে। কিন্তু বন্ধ্যা যুগ এবং অন্ধকার যুগ এই দুটো শব্দ ব্যবহারের পিছনেও যথেষ্ট কারণ রয়েছে। সেটা আমরা যখন বন্ধ্যা যুগ নিয়ে আলোচনা করব বা অন্ধকার যুগ নিয়ে, তখন সেখানে আলোচনা করব। আজকে শুধু যুগ বিভাগটা দেখে নিই। তো প্রায় 150 বছর 200 বছরের সময়কালকে আমরা অন্ধকার যুগ বলে ধরে রেখেছি। তারপর আছে মধ্যযুগ। আর মধ্যযুগের দুটো পর্যায়ে আমরা ভাগ করে নিয়েছি। একটা হলো প্রাচীন মধ্য বা আদি মধ্যযুগ, আর একটা হলো অন্ত মধ্যযুগ। এবার প্রাচীন মধ্যযুগ আর অন্ত মধ্যযুগ, ঠিক আছে, এই দুটো যুগের মধ্যে পার্থক্য কোথায়? সময়টা একই সময় চলছে। পঞ্চদশ শতক থেকেই শুরু হয়েছে। পঞ্চদশ শতক থেকে একদম 1760 মানে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বা অষ্টাদশ শতক পর্যন্ত আমরা ধরে নিয়েছি মধ্যযুগটাকে, ঠিক আছে। কিন্তু প্রথম যে রচনাটা আমরা পাচ্ছি মধ্যযুগের, সেই লেখাটার সাথে পরবর্তীকালের যে সমস্ত সাধারণ ধারাবাহিক রচনা, সেগুলোর একটা বিস্তর পার্থক্য, রচনাভঙ্গির পার্থক্য, ভাষার পার্থক্য, এই সমস্ত লক্ষ্য করা যাচ্ছে। তার রুচির পার্থক্য, তার বিশ্বাস, তার আখ্যান, সমস্ত কিছুর মধ্যে একটা বিস্তর পার্থক্য লক্ষ্য করা গিয়েছে। সেইটার ভিত্তিতে প্রাচীন যুগ বা আদি মধ্যযুগ আর অন্ত মধ্যযুগ, এই দুটো ভাগ করা হয়েছে। প্রাচীন যুগ বা অন্ত মধ্যযুগের যেটা নিদর্শন আমরা পাই, সেটা হলো একমাত্র নিদর্শন আমরা পাচ্ছি, সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন নামে বরুচণ্ডী দাসের রচিতা একটি কাব্য। আর অন্ত মধ্যযুগ প্রায় 1501 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত বা 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের রচনাগুলি এই পর্বের অন্তর্গত। আর এই সময়ের মধ্যে প্রচুর অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য, শাক্ত সাহিত্য, আরাকান রাজসভা সাহিত্য, সমস্ত কিছু এগুলো রচিত হয়েছিল। আর একটা জিনিস ঘটেছিল অন্ত মধ্যযুগে, সেইটা হলো তোমার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল, যার ফলে বাংলা সাহিত্যে জোয়ার নেমেছিল, ঠিক আছে। সেটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হলো মধ্যযুগের সাহিত্য। আর আছে তোমার আধুনিক যুগ। আর আধুনিক যুগ হলো আনুমানিক 1801 থেকে আজ পর্যন্ত সময়কালকে আধুনিক যুগ বলা হয়। এই সময়ের যেটা বৈশিষ্ট্য, এই সময়ে মূলত লেখা হতে শুরু করলো গদ্যের প্রচলন হলো। 1801 সালে ছাপাখানা প্রতিষ্ঠিত হলো। ছাপাখানার ফলে গদ্যের প্রচলন হলো। হাতে লেখা পুঁথির দিন আস্তে আস্তে উঠতে শুরু করলো।
কবিরা আম, বিষয়ধর্মী থেকে মননধর্মীর দিকে মানে গীতিকবির দিকে ছুটতে শুরু করলেন। দেশ বিদেশের আলো এখানে পড়তে শুরু করলো, অন্তর্ভেদী দৃষ্টি শুরু হলো, অনেক কিছু হলো, গদ্যের আবির্ভাব, প্রবন্ধ রচনা, এগুলো আধুনিক যুগের সূচনা করলো। উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, এ সমস্ত রচনা কিন্তু এই সময়ের একটা নিদর্শন, বাঙালি রচিত। এই সময়কার বিভিন্ন উল্লেখযোগ্য লেখকদের মধ্যে কবিওয়ালারা তো ছিলেনই, ঈশ্বরগুপ্ত, রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, নজরুল ইসলাম, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, আরও শক্তি চট্টোপাধ্যায়, আরও অনেকেই আছেন, জয় গোস্বামী। এই সময়ের প্রচুর কবি আজও যারা লিখে চলেছেন তারাও আধুনিক যুগেরই লেখকের মধ্যে পড়ছে। তো এই তো হলো বাংলা সাহিত্যের যুগবিভাগ। এবার এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে বাংলা সাহিত্যকে তিনটে ভাগে প্রধানত ভাগ করা যায়, কিন্তু একের আগে একটা জিনিস ছিল, সেটা হলো প্রাক বাংলা সাহিত্য। মানে বাঙালিরা তো আর হঠাৎ করে আবির্ভূত হননি, বাঙালিরা আছেন কিন্তু বাংলা ভাষায় লিখছেন না, অর্থাৎ বাঙালি কর্তৃক বাংলা সাহিত্যের নয়, অন্য সাহিত্য, অর্থাৎ সেটা হলো প্রাক বাংলা সাহিত্য। এবার প্রাচীন যুগ আর মধ্যযুগের মধ্যে একটা অন্ধকার যুগ ছিল, কারণ এই সময়টাতে তুর্কি আক্রমণ ঘটেছিল 1202 সালে, মতান্তরে 3 বা 1 সালে। তো এই সময়টাই ধর্মান্তরীকরণ চলছে, ইসলাম ধর্মান্তরীকরণ চলছে। তো সেই কারণে সাধারণ মানুষ থিতু হতে পারেনি, অস্থির ছিল। সেই জন্য সেই সময়টাই লেখা সম্ভব হয়নি হয়তো, বা হলেও সেটা হাতে পাওয়া যায়নি, সেজন্য এটাকে অন্ধকার যুগ বা বন্ধকার যুগ বলা হচ্ছে। এইটা বাদ দিয়ে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ 3 ভাগে ভাগ করা হলো। এবার মধ্যযুগের রচনাভঙ্গি, তার নিজস্ব লেখার মানে স্ক্রিপ্টের যে গঠন, এই সমস্তর উপর ভিত্তি করে মধ্যযুগকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো আদি মধ্যযুগ আর একটা হলো অন্তমধ্যযুগ। হয়ে গেল। এবার এখানে কয়েকটা পয়েন্টস লিখে দেওয়া হয়েছে, সেগুলো একটু খেয়াল করো। যে বাংলা ভাষায় রচিত চর্যাপদ, সর্বাপেক্ষা প্রাচীনতম নিদর্শনটি হলো চর্যাপদ, যা 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছে, কিন্তু তার আগেও বাঙালি সাহিত্য চর্চার একটা ইতিহাস লক্ষ্য করা যায়। ঠিক আছে, মানে যেগুলো বললাম এতক্ষণ, ইতিহাস লক্ষ্য করা যায়। সংস্কৃত ভাষা, প্রাকৃত ভাষার শ্লোক সংগ্রহগুলিতে একাধিক বাঙালি কবির নাম ও নামাঙ্কিত কবিতা বা শ্লোক পাওয়া যায়। আমি বলি এটা এই প্রসঙ্গে যে বাঙালি রচিত অবাংলা সাহিত্য, ঠিক আছে, মানে প্রাক বাংলার সাহিত্য যেটা, এর উপর ভিত্তি করে এর পরের ক্লাসটা আমরা তৈরি করব। অর্থাৎ এখানে শুধুমাত্র এইটুকুটা জেনে রাখো, তাহলেই হবে। খিদে থাকলে সেই খিদে মেটানোর দায়িত্ব আমার। বঙ্গদেশে পাল ও সেন বংশের শাসনকালেই বাঙালির সাহিত্য চর্চা শুরু হয়েছিল। অবশ্য তারও আগে হয়েছিল, কারণ বাঙালিরা যে সংস্কৃত সাহিত্যের মধ্যে দেখতে পাওয়া যায় গৌড়ী রীতি, সেই গৌড়ী রীতিটা যথেষ্ট পুরনো একটা রীতি। আর বাঙালির নামোল্লেখ পাওয়া যাচ্ছে, ঋগ্বেদে নেই কিন্তু ঐতরেয় ব্রাহ্মণে বঙ্গ শব্দটা পাওয়া যাচ্ছে, বঙ্গা। তো সেখান থেকেও বোঝা যাচ্ছে যে বাঙালি জাতিটা খুব একটা নতুন জাতি নয়, আধুনিক জাতি নয়, যথেষ্ট পুরনো একটা জাতি। এবং তাদের সৃষ্ট নির্দিষ্ট রচনাভঙ্গি গৌড়ী রীতি নামে পরিচিত। সেদিক থেকে বলা যায় যে বাঙালি সাহিত্য চর্চা আর ইতিহাসটা মোটেও খুব একটা নতুন নয়, যথেষ্ট পুরনো। আর পাল সেন যুগে তাদের সভাকবিরা রচনা করছেন। লক্ষণ সেনের যে সভাকবি ছিলেন, সাহিত্যিক উমাপতি ধর, ধৈ, জয়দেব, গোবর্ধনাচার্য, এরা যে সাহিত্য চর্চা করছেন, এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি সবই সংস্কৃত ভাষায় রচিত, তো সাহিত্য চর্চা তো করছেনই। আর একটা জিনিস যেটা, পাল ও সেন বংশের শাসনকাল ধরা হয় 8ম থেকে দ্বাদশ শতক পর্যন্ত, প্রায় 400 বছর ধরে, 8ম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। দ্বাদশ শতকে লক্ষণ সেন ছিলেন, আর 8ম শতকের ছিলেন তোমার ধর্মপাল দিয়ে শুরু হয়েছিল পাল বংশের শাসন। সেন বংশের শেষ শাসক ছিলেন লক্ষণ সেন, তার শাসনের পরই বঙ্গদেশে শুরু হয় তুর্কি শাসন বা ইসলামী শাসন। আর ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকের শেষ ভাগ পর্যন্ত চলছিল তামস যুগ বা অন্ধকার যুগ। এই কয়টা তথ্য আমি আগেই বলে দিয়েছি, এগুলো লিখে রাখা আছে। এবার যেটা জিনিস খুব
খুব মানে ধ্যান দিয়ে যেটা দেখতে হবে, যেটা কোনো সময় বাংলা সাহিত্যের ইতিহাস যতদিন পড়া যাবে, মধ্যযুগের ইতিহাস ভুললে চলবে না। সেটা হলো খ্রিস্টাব্দ বের করার নিয়ম বা বঙ্গাব্দ বের করার নিয়ম। যেটা এখানে বঙ্গাব্দ উল্লেখ থাকে, তার সাথে 593 যোগ করতে হয়। ধরো একটা বঙ্গাব্দ দিয়ে দেওয়া হলো, আজকে যেটা বাংলা সাল তার সাথে 593 যোগ করে দাও, খ্রিস্টাব্দ বেরিয়ে যাবে। বলবে স্যার 1 বছরের এদিক ওদিক হয়ে যাচ্ছে যে। 1 বছরের এদিক ওদিক হয়ে যাওয়ার পিছনে যেটা রহস্য সেটা হলো অঘ্রাণ মাস নাগাদ তো শুরু হয়। অঘ্রাণ নয়, হ্যাঁ অঘ্রাণ মাস নাগাদ শুরু হয় যেহেতু কি জানো বাংলা সালটা, সরি ইংরেজি সালটা, সেই জন্য 1 বছরের এদিক ওদিক হতে পারে। তো মোটামুটি 593 যোগ করলে পরেই এটা বের হয়ে যায়, বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দটা বের হয়ে যায়। তেমনই ঠিক উল্টোটা, খ্রিস্টাব্দ থেকে যদি 593 বিয়োগ করা যায় তাহলে বঙ্গাব্দ বেরিয়ে যাবে। শকাব্দের ক্ষেত্রে দেখবে শক, সেই শক শাসক কনিষ্ক, তো তিনি যেটা চালু করেছিলেন সেই শকাব্দের সাথে 78 যোগ করতে হবে। যদি 78 যোগ করা যায় তবেই খ্রিস্টাব্দ পাওয়া যাবে, আর খ্রিস্টাব্দ থেকে 78 বিয়োগ করে দিলে পরে শকাব্দ পাওয়া যাবে। সম্বত বা সংবত পাওয়া যাবে, সংবত বা সম্বত থেকে 57 বিয়োগ করলে পরে খ্রিস্টাব্দ পাওয়া যাবে। মানে এই সালটা চালু হয়েছিল খ্রিস্ট জন্মেরও আগে। আর সম্বত বের করতে গেলে পরে খ্রিস্টাব্দের সাথে 57 যোগ করলে পরেই সম্বত বেরিয়ে যাবে। ঠিক আছে, এর দেখে নিতে পারো নিজেদের পছন্দ মতো সাল বসিয়ে, জন্মসাল বসিয়ে দেখে নিতে পারো, বা এখনকার যে 2020 চলছে সেই সালটা বসিয়ে দেখে নিতে পারো। এই গেল। আর আছে লাস্ট যেটা আজকের টপিক, মানে মেইন টপিক যেটা লাস্ট, সেটা হলো তোমার শতক কিভাবে নির্ণয় করতে হয়। শতক, এটা আমরা খুব গন্ডগোল লেগে যাই, অনেক ক্ষেত্রে গন্ডগোল লেগে যাবে, মতান্তর হবে, মনান্তর হবে, অনেক কিছু শুনতে পাবে। একটা স্বাভাবিক হিসেব জেনে রাখো, শতক মানে কত? শতক মানে 1 থেকে 99, নাকি শতক মানে 1 থেকে 100? যদি 1 থেকে 99 হয় তাহলে পরে কিন্তু জিনিসটা ভুল, সেটা শতক নয়, শতক হলো না, সেটা 99 হলো। 1 থেকে 100 পর্যন্ত হলে তবেই সেটা শতক। আর তাই যদি হয় 1 থেকে 100 যদি হয়, তাহলে এখানে যে হিসেবগুলো লিখে রেখা হয়েছে, প্রথম শতক অর্থাৎ 1 থেকে 100, শেষে যেই শূন্যটা থাকবে, যতর পিছনে শূন্য থাকবে সেই শতক। 1-এর পরে শূন্য থাকলে প্রথম শতক, 2-এর পরে শূন্য থাকলে দ্বিতীয় শতক, 10-এর পরে শূন্য থাকলে দশম শতক, 12-এর পরে শূন্য থাকলে দ্বাদশ শতক, 19-এর পরে ঊনবিংশ শতক, 20-এর পরে শূন্য থাকলে, মানে শূন্য বলতে দুটো শূন্য, 100-র শূন্য যে দুটো থাকলে বিংশ শতক, 21-এর পর দুটো শূন্য থাকলে একবিংশ শতক। এবার মিলিয়ে দেখো যে 1 থেকে 100 অর্থাৎ প্রথম শতক, 101 থেকে 200 অর্থাৎ দ্বিতীয় শতক, 901 থেকে 1000 অর্থাৎ দশম শতক, 1101 থেকে 1200 অর্থাৎ দ্বাদশ শতক, 1801 থেকে 1900 অর্থাৎ ঊনবিংশ শতক, 1901 থেকে 2000 অর্থাৎ বিংশ শতক, 2001 থেকে 2100 অর্থাৎ একবিংশ শতক। এই রকমভাবে সময়টা এগিয়ে যাবে। এই যে আমরা বারবার পাবো ক্লাসের ক্ষেত্রে, মানে পড়তে গিয়ে আমরা বারবার পাবো যে তুর্কি আক্রমণ হয়েছিল কত সালে, না ত্রয়োদশ শতকের প্রারম্ভে। এবার ত্রয়োদশ শতক কত আমার জানা নেই, তাহলে তো ঝামেলায় পড়ে যাব। ত্রয়োদশ শতক মানে হলো, এই যে প্রথমে লেখা আছে ত্রয়োদশ শতক মানে হলো 1201 থেকে 1300 খ্রিস্টাব্দ। হয়ে গেল, মিটে গেল। এই কনসেপ্টটা মাথার মধ্যে একদম পরিষ্কারভাবে ভরে নিতে হবে। তোমরা এই যেগুলো লেখা বলা যাচ্ছে সেগুলো ক্লাসগুলো খাতায় লিখে নাও। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোই তোমাদের সব থেকে বেশি প্রয়োজনীয় হিসেবের ক্ষেত্রে। এইটা লিখে নাও যে বঙ্গাব্দ প্লাস 593 সমান খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ মাইনাস 593 সমান বঙ্গাব্দ, শকাব্দ প্লাস 78 সমান খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ মাইনাস 78 সমান বঙ্গাব্দ। এই দুটোই মেনলি কাজে লাগবে। সম্বত বা সংবতের হিসেবটা অতটা প্রয়োজন নেই। সংবত বা সম্বত মাইনাস 57 সমান খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ প্লাস 57 সমান সম্বত। তো প্রথম দুটো সব থেকে প্রয়োজনীয়, খ্রিস্টাব্দটা তোমার 593 বের করা বঙ্গাব্দর সাথে, আর শকাব্দ 78-এর সাথে, এই দুটো হিসেব মনে রাখো। আর শতক নির্ণয় কীভাবে করতে হয় এই জিনিসটা একদম মাথায় ক্লিয়ার ধারণা নিয়ে বসে থাকো।
প্রত্যেক পদে পদে তোমার কাজে লাগবে মধ্যযুগের সাহিত্য পড়তে গেলে পরে, প্রাচীন সাহিত্যের ইতিহাস পড়তে গেলে। হলো, এবার এরপর যেটা আছে সেটা হলো বাংলার মধ্যযুগের সাহিত্য চর্চায় প্রয়োজনীয় কিছু তথ্য যেগুলো আছে। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো বাংলা সাহিত্যের ইতিহাস পড়ব, তার শুরুয়াতটা কীভাবে শুরু করব। 1 নম্বর পয়েন্ট হলো বঙ্গভাষার সাহিত্য চর্চার ইতিহাস আমরা কবে পাচ্ছি। ইতিহাস বলতে যে নিদর্শনটা আমরা পাচ্ছি সেটা কবে পাচ্ছি না, দশম থেকে দ্বাদশ শতাব্দীতে লেখালেখি শুরু হয়েছিল, এই সময়েরই একটা কপি করা পুঁথিতে আমরা পাচ্ছি বঙ্গভাষার সাহিত্য চর্চার আদিতম নিদর্শনটার নাম হলো চর্যাপদ। তারপর হলো প্রয়োজনীয় তথ্য, সেটা তুর্কি আক্রমণ কবে হয়েছিল না, ত্রয়োদশ শতকের প্রারম্ভ, 1202 আনুমানিক শব্দটা সবসময় যোগ রাখবে, কারণ আনুমানিক শব্দটা রাখতেই হবে, কারণ কেউ জানেন না যে এই সময়টা এক্স্যাক্ট টাইম একটা, অর্থাৎ আনুমানিক 1202, কেউ বলেন 1203, কেউ বলেন 1201, এই সময়টার মধ্যে তুর্কি আক্রমণটা হয়েছিল। চৈতন্য মহাপ্রভুর জীবৎকাল খুব প্রয়োজনীয়, মধ্যযুগের সাহিত্য পড়তে গেলে পরে চৈতন্যদেবের ওপর বেস করে 3টে যুগ ভাগ হয়েছিল, একটা প্রাক চৈতন্য, চৈতন্য সমকাল, চৈতন্য পরবর্তী। স্তর ফারাক লক্ষ্য করা যায় 3 ধরনের সাহিত্যের মধ্যে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর জীবৎকাল মনে রাখতেই হবে। 1493 তাঁর জন্ম, 1533 তাঁর প্রয়াণ ধরা হয়। তো 1493 থেকে 1533 এই সময়টা তাঁর জীবৎকাল। 1510 সাল নাগাদ তিনি মহাপ্রভু হিসাবে আবির্ভূত হন, ঠিক আছে। তার আগে কিন্তু সাধারণ আদমি ছিলেন, সাধারণ নাগরিকের মতন ছিলেন, কিন্তু 1510 সাল থেকে তাঁর লীলা শুরু হয়েছিল। তাঁর লীলা গ্রামবাসীরা, তাঁর লীলা সমগ্র ভারতবাসী প্রত্যক্ষ করেছিল। তো এই সময়টা প্রয়োজনীয়। ওখানে আর একটা অ্যাড করে নাও যে 1510 সালে মহাপ্রভু রূপে আবির্ভাব, এইটুকুটা যোগ করে রাখো। আর একটা যেটা বললাম মধ্যযুগের বিভাজন 3 ভাগে ভাগ করা আছে। প্রাক চৈতন্য যুগ, তার সাহিত্য চর্চা, চৈতন্য সমকালীন যুগের সাহিত্য চর্চা, আর চৈতন্য পরবর্তী যুগের সাহিত্য চর্চা। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট মধ্যযুগের সাহিত্যের সময়ের দিক থেকে, সেটা হলো ভারতচন্দ্র রায় গুণাকর, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায় গুণাকরের মৃত্যুকাল। কারণ বলা হয় ভারতচন্দ্রই হলেন মধ্যযুগের শেষ শক্তিশালী কবি, যিনি কাব্যটা রচনা করেছিলেন, অন্নদামঙ্গল নামে একখানা কাব্য রচনা করেছিলেন, জানবো আমরা পরে, ধীরে ধীরে জানবো। 1760 সালে তার মৃত্যু। কোনো সমালোচক বলেন এই 1760-এর মধ্য দিয়েই বঙ্গদেশের মধ্যযুগের অবসান ঘটছে। কেউ অবশ্য মতান্তরে বলেন যে 1800 সাল থেকে, যখন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হলো, ছাপাখানা প্রতিষ্ঠিত হলো, সেই সময় থেকে বঙ্গদেশে আধুনিক যুগ শুরু হলো। এই হলো মোটামুটিভাবে আমাদের যুগ বিভাগটার এই সময়কার প্রয়োজনীয় তথ্যগুলো। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের পড়তে গেলে পরে। সবাইকে স্বাগত। যারা নতুন সেমেস্টার ভর্তি হয়েছে তাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে চোখ রাখো, অবশ্যই সমৃদ্ধ হবে বলে আমার ধারণা। আর এরকমভাবে আমি ক্লাস নেব। তোমাদের প্রয়োজন, তোমাদের কোন জায়গা বুঝতে পারছো না কি না, তার উপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, নোটিফিকেশানে হাত দিয়ে দাও, ওই সেই ঘন্টা যেটা আছে ওইটাতে, আর কমেন্ট করো। ধন্যবাদ। বাংলা শিক্ষকের সকলকে স্বাগত। নতুন সেমেস্টার। কোনো বাংলা ভাষা পড়তে এসে অনেকে বলেন খুবই সহজ, সেই ধারণাটাও অনেকটা ভুল। অনেকে বলেন খুবই কঠিন, সেই ধারণাটাও অনেকটা ভুল। আর অনেক ছেলে মেয়ে আছে যারা বাংলা পড়তে এসে অনেকের অবহেলার শিকার হয়। মোটেও না, এখান থেকে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু জানা যায়, আর শিকড়ের সন্ধান তো এখান থেকে শুরু হবে। তো যাই হোক, ধীরে ধীরে আমরা জানতে পারবো সেই জিনিসগুলো, বাংলার মধ্যে কী আছে, বাঙালি কত দূর পর্যন্ত গিয়েছিল, তাদের ইতিহাস, সাহিত্য চর্চার ইতিহাসটা আমরা ধীরে ধীরে জানতে পারবো, বৈচিত্র্যগুলো খেয়াল করব। আজ এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।